ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের আলোচনা উচ্চ মাধ্যমিক 2026 অর্থাৎ এইচএস 2026 একেবারে নিউ সিলেবাস সেমিস্টার ফোর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। তাহলে যে সমস্ত ছাত্রছাত্রী এবছর 2026-এ সেমিস্টার 4 ক্লাস 12-এ পরীক্ষা দিচ্ছ, ইতিমধ্যে দুটো পরীক্ষা হয়েছে, বাংলা এবং ইংলিশ। এরপর আরও পরীক্ষাগুলো তোমাদের বাকি রয়েছে, অনেক পরীক্ষা তোমরা দেবে। বিশেষ করে যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে তাদের কথা মাথায় রেখেই আজকে কিন্তু আমার এই ভিডিও। আজকে রাষ্ট্রবিজ্ঞান এমন কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো যে এই প্রশ্নগুলো থেকে হুবহু তোমরা পরীক্ষায় কমন পাবে, এই প্রশ্নগুলো থেকে কমন আসবে। এখানে 40 নম্বর প্রশ্ন কিন্তু এই সাজেশন থেকেই তোমরা পেয়ে যাবে। তাই বলছি যে সমস্ত ছাত্রছাত্রীদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি এই সাবজেক্টটা ফলো করে পড়াশোনা করো, একটু রিভাইজ দাও, দেখবে রেজাল্ট সবাই ভালো করবে। সব প্রশ্ন এই সাজেশন থেকেই কমন পড়বে। আমি অনেক পরিশ্রম করে দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতার নিরিখে অনেক পরিশ্রম করে আমি এই সাজেশনটা করেছি, চিন্তা ভাবনা করে। এই সাজেশন তোমাদের কিন্তু নাম্বার 1 সেরা সাজেশন। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা উচ্চ মাধ্যমিক 2026 ফোর্থ সেমিস্টার সাজেশন রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স। ঠিক আছে, এই পলিটিক্যাল সায়েন্সের তোমাদের 6টা ইউনিট রয়েছে। ইউনিট 1, 2, 3, 4, 5, 6, 6টা ইউনিট। ইউনিট নাম্বার 1 থেকে 2 নম্বরের প্রশ্ন লিখতে হবে একটি, 6 নম্বরের প্রশ্ন লিখতে হবে একটি। তাহলে 2-এর একটি, 6-এর একটি, টোটাল নম্বর কত? 8। ইউনিট নাম্বার 2 থেকে 2 নম্বরে লিখতে হবে একটি, 4 নম্বরে লিখতে হবে একটি, টোটাল নম্বর কত? 6। 2-এর একটি, 4-এর একটি, মানে ইউনিট নাম্বার 2 থেকে সরাসরি 6-এর কোনো বড কোশ্চেন থাকবে না, আলাদা করে 2-এর একটি লিখতে হবে, 4-এর একটি লিখতে হবে। এরপরে ইউনিট নাম্বার 3, ইউনিট নাম্বার 3 থেকে 2-এর প্রশ্ন হবে না, 4-এর প্রশ্ন হবে না, শুধুমাত্র 6 নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে ইউনিট নম্বর 3 থেকে, বিশ্বায়ন থেকে 6 নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপরে ইউনিট নাম্বার 4, এখান থেকে 2-এর লিখতে হবে একটি, 6-এর লিখতে হবে একটি, অর্থাৎ ইউনিট নাম্বার 4 থেকে 8 নম্বর, 2-এর একটি, 6-এর একটি। এরপরে ইউনিট নাম্বার 5, ইউনিট নাম্বার 5 থেকে 2-এর লিখতে হবে একটি, 4-এর লিখতে হবে একটি, মানে 2-এর একটি, 4-এর একটি, 6 নম্বর টোটাল। ইউনিট নাম্বার 6 থেকে 2-এর একটি, 4-এর একটি, অর্থাৎ ইউনিট নাম্বার 5 এবং 6, ইউনিট নাম্বার 5 এবং 6 থেকে দুটো ইউনিট থেকেই 4 নম্বর করে, ইউনিট নাম্বার 6 নম্বর করে, অর্থাৎ ইউনিট নাম্বার 5 থেকে 2-এর একটি, 4-এর একটি, তাহলে এখানে 6, আর ইউনিট নাম্বার 6 থেকে 2-এর একটি, 4-এর একটি, এখানে 6 নম্বর করে, ইউনিট নাম্বার 5 এবং 6 থেকে 6 নম্বর করে। ঠিক আছে, তোমরা খাতা বের করো, লিখে নাও। ইউনিট নাম্বার 1, প্রশ্নের মান 2। নাম্বার 1, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায়? আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের কোন কোন উপাদান রয়েছে? তারপরের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় স্বার্থ বলতে কি বোঝায়? জাতীয় স্বার্থ বলতে কি বোঝায়? ঠিক আছে, তারপরে পড়তে হবে আন্তর্জাতিক রাজনীতি বলতে কি বোঝায়? আন্তর্জাতিক রাজনীতি বলতে কি বোঝায়? বা তোমাদের পড়তে হবে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি, আন্তর্জাতিক সম্পর্কের পরিধি উল্লেখ করো। পরের প্রশ্ন, ক্ষমতার ভারসাম্য ধারণাটি ব্যাখ্যা করো, বা ক্ষমতা বলতে কি বোঝায়, বা ক্ষমতার উপাদানগুলি কি কি, জাতীয় স্বার্থ বলতে কি বোঝায়, এগুলো পড়তে হবে। আর আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায়। এরপরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের মূল আলোচ্য বিষয়গুলি উল্লেখ করো। কি বললাম? আন্তর্জাতিক সম্পর্কের মূল আলোচ্য বিষয়গুলি উল্লেখ করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন, হফম্যানের মতে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায়? হফম্যানের মতে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায়? তারপরে পড়তে হবে আদর্শবাদ, বাস্তববাদ, উদারনীতিবাদ বলতে কি বোঝায়? উদারনীতিবাদ, বাস্তববাদ, আদর্শবাদ
বা এই এই যে আদর্শবাদ, বাস্তববাদ, উদারনীতিবাদের প্রবক্তা কারা, বা মার্ক্সের মতে বিপ্লব কি, ঐতিহাসিক বস্তুবাদ বলতে কি বোঝায়, ঐতিহাসিক বস্তুবাদ কি, শ্রেণী ও শ্রেণী সংগ্রাম তত্ত্ব কি, কার্ল মার্ক্সের, এগুলো পড়তে পারো, বা উদারনীতিবাদের বৈশিষ্ট্য, ঠিক আছে, এগুলো। এরপরে প্রশ্নের মান 6। প্রশ্নের মান 6 কি, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্যগুলি লেখো। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্যগুলি লেখো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু বা পরিধি আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু বা পরিধি আলোচনা করো। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদী তত্ত্বটি আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদী তত্ত্বটি আলোচনা করো। পড়তে হবে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদী তত্ত্বের ব্যাখ্যা দাও। বাস্তববাদী তত্ত্বের ব্যাখ্যা দাও। উদারনীতিবাদের, পরের প্রশ্ন, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। কার্ল মার্ক্সের অর্থাৎ মার্ক্সবাদের মূল সূত্র, মার্ক্সবাদের মূল সূত্র বা মূল নীতি। পড়তে হবে, আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি আলোচনা করো। এই যে 6 প্রশ্নগুলো বললাম, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার সঙ্গে পরিধি, বিষয়বস্তু, আন্তর্জাতিক সম্পর্কের, এগুলো পড়তে হবে, ঠিক আছে। এরপরে ইউনিট নাম্বার 2, এখান থেকে 2-এর একটি, 4-এর একটি। প্রশ্নের মান 2, ইউরোপীয় পার্লামেন্ট কি? ইউনিট নাম্বার 2, ইউনিট নাম্বার 2, প্রশ্নের মান 2। হ্যাঁ, এখান থেকে 2-এর একটি, 4-এর একটি লিখতে হবে। আমি প্রথমে 2-এর প্রশ্নগুলো বলছি। মার্কস 2, নাম্বার 1, ইউরোপীয় পার্লামেন্ট কি? ইউরোপীয় ইউনিয়নের, পরের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের জন্মের পটভূমি কি? ইউরোর তাৎপর্য ব্যাখ্যা করো। ইউরোর তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সার্ক কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? সার্ক কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? পরের প্রশ্ন, সার্কের একটি সীমাবদ্ধতা লিখো। সার্কের একটি সীমাবদ্ধতা লিখো। ইউরোপীয় ইউনিয়নের একটি সাফল্য উল্লেখ করো। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউরোপীয় ইউনিয়নের একটি সাফল্য উল্লেখ করো, কমন প্রশ্ন। পরের প্রশ্ন, এশিয়ান প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য লিখো। এশিয়ান প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য লেখো। পরের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের দুটি দুর্বলতা লেখো। ইউরোপীয় ইউনিয়নের দুটি দুর্বলতা লেখো। সার্ক গঠনের দুটি উদ্দেশ্য লেখো। সার্ক গঠনের দুটি উদ্দেশ্য লেখো। সার্ক এর, পরের প্রশ্ন, সার্ক এর যে কোনো দুটি নীতি লেখো। সার্ক গঠনের উদ্দেশ্য এবং নীতি যে কোনো একটা কিন্তু তোমরা কমন পাবে। ইউরোপীয় ইউনিয়নের দুটি দুর্বলতা লিখো। সাপটা, SAPTA সাপটা বা SAFTA সাপটা কি? সাপটা বা সাপটা কি? হ্যাঁ, একটা SAFTA, একটা SAPTA, ঠিক আছে, এগুলো দেখতে হবে। এর পরের প্রশ্ন, প্রশ্নের মান 4, 4-এর জন্য যেগুলো পড়বে, সার্কের উদ্দেশ্য সমূহ আলোচনা করো। সার্কের উদ্দেশ্য নীতি, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সার্কের উদ্দেশ্য নীতি। সার্কের যে কোনো 4টি সাফল্য উল্লেখ করো। এশিয়ানের প্রধান উদ্দেশ্য কি? এশিয়ান এর প্রধান উদ্দেশ্য কি? ইউরোপীয় ইউনিয়নের ব্যর্থতার কারণ। ইউরোপীয় ইউনিয়নের ব্যর্থতার কারণ। সার্ক এর মৌলিক নীতিসমূহ উল্লেখ করো। সার্ক এর মৌলিক নীতিসমূহ উল্লেখ করো। এশিয়ানের মৌলিক নীতি উল্লেখ করো। ইউরোপীয় ইউনিয়নের সাফল্য উল্লেখ করো। তারপরে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার পটভূমি সংক্ষেপে লেখো। ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার পটভূমি সংক্ষেপে লিখো। পরের প্রশ্ন, কেন ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল? পরের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের মূল উদ্দেশ্য সমূহ ব্যাখ্যা করো। এগুলো কমন প্রশ্ন। এরপরে ইউনিট নাম্বার 3। ইউনিট নাম্বার 3 থেকে 2-এর আর 4-এর কোনো প্রশ্ন নেই, সরাসরি বট কোশ্চেন একটি থাকবে 6 নম্বরের। নাম্বার 1, বিশ্বায়নের সংজ্ঞা দাও। বিশ্বায়নের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। বিশ্বায়নের সংজ্ঞা দাও। বিশ্বায়নের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো, বা বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে বিশ্বায়নের অর্থনৈতিক প্রভাব। ভারতে বিশ্বায়নের অর্থনৈতিক প্রভাব সম্পর্কে আলোচনা করো,
বা বিশ্বায়নের সুফল ও কুফলগুলি উল্লেখ করো। ইতিবাচক আর নেতিবাচক দিক। বিশ্বায়নের সুফল ও কুফলগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, বিশ্বায়ন বলতে কি বোঝায়, এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বিশ্বায়ন বলতে কি বোঝায়, বিশ্বায়নের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বিশ্বায়নের প্রভাব মানে অর্থনৈতিক প্রভাব, বিশ্বায়নের সুফল কুফল, বিশ্বায়নের বিভিন্ন রূপ আর বিশ্বায়নের প্রকৃতি। এর মধ্যে একটা 6-এর প্রশ্ন পাবেই কমন। ঠিক আছে, এটা গেল ইউনিট নাম্বার 3। এরপরে ইউনিট নাম্বার 4। ইউনিট নাম্বার 4 থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, ইউনিট নাম্বার 4 থেকে 2-এর একটি 6-এর একটি লিখতে হবে। প্রথমে বলবো প্রশ্নের মান 2। নাম্বার 1, ভিটো ক্ষমতা কি? ভিটো বা ভেটো, ভিটো ক্ষমতা কি? ভিটো ক্ষমতা কি? ইমপিচমেন্ট কি? ইমপিচমেন্ট, ইমপিচমেন্ট পদ্ধতি কি? কোটা কি? কোটা কি? ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? তারপরের প্রশ্ন, আমলাতন্ত্র বলতে কি বোঝায়? আমলাতন্ত্র বলতে কি বোঝায়? পরের প্রশ্ন, রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা কি? পড়তে হবে অর্পিত ক্ষমতা প্রসূত। অর্পিত, অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলতে কি বোঝো? সুপ্রিম কোর্ট কিভাবে গঠিত হয়? সুপ্রিম কোর্ট কিভাবে গঠিত হয় বা সুপ্রিম কোর্টের মূল এলাকা, আপিল এলাকা এগুলো আসতে পারে। বন্দি প্রত্যক্ষীকরণ কি? বন্দি প্রত্যক্ষীকরণ কি? পিআইএল, পিলের পুরো নাম কি? ক্রেতা সুরক্ষা আদালত কি? ক্রেতা সুরক্ষা আদালত কি? জনস্বার্থ মামলা বলতে কি বোঝায় বা জনস্বার্থ মামলা কি? মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কাজ কি? মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কাজ কি? পরের প্রশ্ন, বিধানসভার ভূমিকা কি? অর্থ বিল কি? অর্থ বিল কি? লোক আদালত কি? লোক আদালত কি? কোরাম বলতে কি বোঝো? ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করো। এগুলো কিন্তু, এই প্রশ্নগুলো থেকে কিন্তু 2-এর প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে ইউনিট নাম্বার 4 থেকে। এরপর ইউনিট নাম্বার 4-এর প্রশ্নের মান 6। নাম্বার 1, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কমন পাবেই পরীক্ষায়। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো বা ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী অথবা ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা, এটা কিন্তু এবার তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন, রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো বা রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা আলোচনা করো, উল্লেখ করো স্বেচ্ছাধীন ক্ষমতা রাজ্যপালের। এরপরের প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী। ভারতীয় পার্লামেন্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন, সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী বা পদমর্যাদা, আর পড়তে হবে ভারতীয় পার্লামেন্টের গঠন ক্ষমতা কার্যাবলী, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা বা কার্যাবলী, ভারতের পার্লামেন্টের গঠন ক্ষমতা কার্যাবলী আর সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী। এরপরের প্রশ্ন পড়বে হাইকোর্টের গঠন কার্যাবলী, হাইকোর্টের গঠন কার্যাবলী। পরের প্রশ্ন, অর্থ বিল কি? ভারতীয় সংসদে অর্থ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম সম্পর্ক, মানে লোকসভা ও রাজ্যসভার পারস্পরিক সম্পর্ক, এটা কিন্তু আসতে পারে। পরের প্রশ্ন, ভারতের রাজ্য প্রশাসনে বিধানসভার ক্ষমতা ও কার্যাবলী, বিধানসভার ক্ষমতা ও কার্যাবলী। পড়বে ভারতে জনস্বার্থ মামলা এর ধারণা ও গুরুত্ব আলোচনা করো। ভারতে জনস্বার্থ মামলা এর ধারণা ও গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ক্রেতা আদালত কি? ক্রেতা আদালতের উদ্দেশ্য, ক্রেতা আদালত। লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী, লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী। পড়তে হবে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা। পড়তে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা। ঠিক আছে, কিন্তু ইম্পর্টেন্ট প্রধানমন্ত্রী, রাজ্যপাল, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আর ভারতের পার্লামেন্টের গঠন ক্ষমতা কার্যাবলী, এগুলো ইম্পর্টেন্ট বেশি। এরপরে ইউনিট নাম্বার 5, এখান থেকে পড়তে হবে
2-এর একটি, 4-এর একটি, 2-এর প্রশ্নগুলো বলবো। নাম্বার 1, ইউনিট নাম্বার 5-এর প্রশ্নের মান 2। নাম্বার 1, সিভিল সোসাইটি কাকে বলে বা নাগরিক সমাজ কাকে বলে? হেগেল নাগরিক সমাজ বলতে কি বুঝিয়েছেন? হেগেল নাগরিক সমাজ বলতে কি বুঝিয়েছেন? পরের প্রশ্ন, নাগরিক সমাজ আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি? পরের প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলন কি? নর্মদা বাঁচাও আন্দোলন কি? পরের প্রশ্ন, চিপকো আন্দোলন কি? চিপকো আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? চিপকো আন্দোলনের সামাজিক প্রভাব, নর্মদা বাঁচাও আন্দোলনের সামাজিক প্রভাব, ঠিক আছে, বা নর্মদা বাঁচাও আন্দোলনের মূল দাবি কি ছিল? নর্মদা বাঁচাও আন্দোলন কি বা নর্মদা বাঁচাও আন্দোলনের উদ্দেশ্য, চিপকো আন্দোলনের উদ্দেশ্য, সামাজিক প্রভাব, এগুলো। এরপরে প্রশ্নের মান 4, নর্মদা বাঁচাও আন্দোলনের উদ্ভবের কারণ। নর্মদা বাঁচাও আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো। চিপকো আন্দোলনে গ্রামীণ নারীদের ভূমিকা, নাগরিক সমাজ আন্দোলনের প্রভাব, নর্মদা বাঁচাও আন্দোলন কিভাবে উন্নয়ন বনাম মানবাধিকার বিতর্কে প্রাসঙ্গিকতা অর্জন করেছে তা আলোচনা করো। নাগরিক সমাজ আন্দোলনের গুরুত্ব, চিপকো আন্দোলনের গুরুত্ব, ভারতে নাগরিক সমাজ আন্দোলনের বিকাশ সম্পর্কে লেখো। নাগরিক সমাজ, চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন। নাগরিক সমাজ, চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, এগুলোর থেকে 2 আর 4-এর প্রশ্ন আসবে। এরপরে ইউনিট নাম্বার 6, প্রশ্নের মান 2। এখান থেকে 2-এর একটি, 4-এর একটি। ইউনিট নাম্বার 6, প্রশ্নের মান 2। নাম্বার 1, গ্রাম পঞ্চায়েত কিভাবে গঠিত হয়? গ্রাম পঞ্চায়েত কিভাবে গঠিত হয়? নাম্বার 2, সংবিধান সংশোধনী বলতে কি বোঝায়? সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা কেন? 73তম সংবিধান সংশোধনের মূল উদ্দেশ্য কী ছিল? ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার স্তরগুলি কি কি? পঞ্চায়েত সমিতির ভূমিকা, জেলা পরিষদের গুরুত্বপূর্ণ কাজ, গ্রাম পঞ্চায়েতের আয়ের যে কোনো 2টি উৎস উল্লেখ করো। 74তম সংবিধান সংশোধনের মূল উদ্দেশ্য কী ছিল? পৌরসভা বলতে কি বোঝায়? মহানগর কর্পোরেশন কি? স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বোঝায়? স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বোঝায়? ভারতীয় গণতন্ত্রে 73তম ও 74তম সংশোধনের গুরুত্ব, গ্রাম সংসদ কি? গ্রাম উন্নয়ন সমিতির উদ্দেশ্য, গ্রাম পঞ্চায়েতের 2টি প্রধান কাজ উল্লেখ করো। ন্যায় পঞ্চায়েত কি? ওয়ার্ড কমিটি কি? পৌরসভার 2টি আবশ্যিক কাজ, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের আয়ের 2টি উৎস, পৌরসভার গঠন। এগুলো কিন্তু 2-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে প্রশ্নের মান 4, ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো। 73তম সংবিধান সংশোধনী আইনের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। গ্রামীণ স্বশাসন বা পঞ্চায়েত রাজের কাঠামো আলোচনা করো। পৌরসভার কাজ বা কার্যাবলী। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের মূল কাজ বা কার্যাবলী বিশ্লেষণ করো। 74তম সংবিধান সংশোধন আইনের বৈশিষ্ট্য, অর্থ কমিশনের গঠন ক্ষমতা কার্যাবলী, জেলা পরিষদের গঠন ও কার্যকাল ব্যাখ্যা করো, পৌরসভার গঠন আলোচনা করো। এই প্রশ্নগুলো থেকে 4-এর প্রশ্ন কমন পাবে। তাহলে আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো উচ্চ মাধ্যমিক 2026 4th সেমিস্টার সাজেশন রাষ্ট্রবিজ্ঞান, একেবারে নিউ সিলেবাসের 4th সেমিস্টারের সাজেশন। যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে রয়েছে তোমরা এই কোশ্চেনগুলো একটু ফলো করো। আশা করি এই কোশ্চেনগুলো থেকেই তোমরা 2-এর, 4-এর, 6-এর কমন পাবে। ইউনিট নাম্বার 1 থেকে 6 পর্যন্ত যে প্রশ্নগুলো আমি বললাম 6টা ইউনিট থেকে, এই প্রশ্নগুলো হুবহু কমন পড়বে তোমাদের পরীক্ষায়। এখান থেকেই পরীক্ষায় কিন্তু প্রশ্ন হবে। আমার সাজেশন নাম্বার 1, সেরা সাজেশন, এই সাজেশনের বিকল্প নেই। তাই বলছি সাজেশনটা ভালো করে পড়ো। সাজেশন ব্যর্থ হবে না, ফেলিওর হবে না, বিফলে যাবে না। তোমাদের পরিশ্রম সার্থক হবে যদি এই সাজেশনটা ভালো করে পড়তে পারো। আমি ঘরে বসে অনেক চিন্তা ভাবনা করে বিগত কয়েক বছরের পড়ানোর 22-23 বছর থেকে পড়াই, সেই 22-23 বছর থেকে পড়ানোর যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে কিন্তু আমি সাজেশনটা তৈরি করেছি। তাই বলছি এই সাজেশনটা ভালো করে তোমরা ফলো করো, সাজেশনটা দেখে যাবে। সাজেশন মাফিক প্রশ্ন উত্তরগুলো একটু সাজিয়ে নাও, একটু রিভাইজ দিয়ে নাও, তোমাদের কাজে লাগবে। যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে এই সাজেশন থেকেই তোমরা কিন্তু বাজিমাত করবে। ঠিক আছে?
আজকের এই ভিডিওটি দেখার পর যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।